বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নিতে এসেছিলেন ভারত ও পাকিস্তান সহ অনেক দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। বিশ্লেষকরা মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আকস্মিক আগমন এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের উপস্থিতি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের একই মঞ্চে অবস্থান করাটা নিছক সৌজন্য নয়, বরং বাংলাদেশের আসন্ন 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে একটি গভীর ভূ রাজনৈতিক বার্তার ইঙ্গিত দেয়। বিশেষ করে অধ্যাপক ইউনূসের 16 মাসের শাসনামলে ভারতের সাথে সম্পর্কটা যতটা তলনিতে পৌঁছেছে, সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তারেক রহমানের হাতে তুলে দেয়াটা একটা বিশেষ বার্তা দেয়। সবশেষ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার ব্যাপকভাবে দানা বাঁধে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন স্লোগানের সাথে আড়ালে আবডালে অনেক রাজনৈতিক দলকেও সুর মেলাতে দেখা গেছে। এস জয়শঙ্কর অবশ্য অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেননি, কিন্তু এর মধ্যে বোমা ফাটিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি খবর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন ভারতের কূটনীতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন, এজন্য এটি গোপন রাখা হয়েছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। এই যে দিল্লি না ঢাকা স্লোগানে দিল্লির বিরোধিতার জিগির বাংলাদেশি রাজনৈতিক দলগুলো তোলে, সেটি আসলে কতটা দৃশ্যমান আর কতটা পর্দার আড়ালের নাটক। এমন নাটকের আড়ালে প্রশ্ন হলো, মিস্টার জয়শঙ্কর কি তার 4 ঘন্টার সফরে কোনো বিশেষ বার্তা দিয়ে গেছেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কেবল একটি তারিখ হিসেবে নয়, বরং একটি দীর্ঘ এবং বর্ণিল অধ্যায় চূড়ান্ত সমাপ্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ অসুস্থতার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যু হয়। 31 ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয় বেগম খালেদা জিয়াকে। মানিক মিয়া এভিনিউতে যখন লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছেন, তখন মঞ্চের পেছনের সারিতে চলছিল এক অন্যরকম কূটনীতি। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনে একত্রিত হয়েছিলেন প্রায় 33টি দেশের প্রতিনিধি। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন ভারত থেকে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের আসার কথা থাকলেও এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশীর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আজ বাংলাদেশের করমর্দন ও কুশল বিনিময় করেছেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকারের মধ্যে কি কথা হয়েছে তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। বুধবার পাকিস্তানের জাতীয় সংসদের এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে বিষয়টি খোলাসা করা হয়েছে। পোস্টে বলা হয়, পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিককে দেখে এগিয়ে গিয়ে করমর্দন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এ সময় নিজ পরিচয় দিয়ে আয়াজ সাদিককে বলেন, আমি আপনাকে চিনতে পেরেছি। পাকিস্তানের জাতীয় সংসদের সেই পোস্টে আরো বলা হয়, 2025 সালের মে মাসে পাকিস্তান ভারত সংঘর্ষের পর এই আলাপচারিতায় ভারতের পক্ষ থেকে প্রথম উল্লেখযোগ্য উচ্চস্তরের যোগাযোগের সূচনা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের ঢাকা সফর ছিল অনেকটা ঝটিকা অভিযানের মতো। মাত্র 4 ঘন্টার সফরে তিনি কেবল শোক প্রকাশ করতেই আসেননি, বরং তিনি বহন করে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি, যা তিনি সরাসরি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। এটি ছিল গত 18 বছরের মধ্যে কোনো ভারতীয় মন্ত্রীর সাথে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। নরেন্দ্র মোদীর চিঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রিয় তারেক রহমান সাহেব সম্বোধন করে লিখেছেন, আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রাণের খবরে আমি গভীরভাবে শোকাহত। এই গভীর ব্যক্তিগত শোকের সময় আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক এই কামনা করি। চিঠিতে নরেন্দ্র মোদী খালেদা জিয়াকে বেগম সাহেবা বলে সম্বোধন করেন।
2015 সালের জুনে ঢাকায় বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করে মোদি বলেন, খালেদা জিয়া ছিলেন দৃঢ় প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, নতুন সূচনার প্রত্যাশা। লিখেছেন, খালেদা জিয়ার প্রস্থান অপূরণীয় শূন্যতা সৃষ্টি করলেও তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার টিকে থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন, জয়শঙ্করের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছুর ইঙ্গিত দেয়। ভারতের পররাষ্ট্রনীতির একটি দিক হলো নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি, কিন্তু 2015 সাল থেকে বাংলাদেশের সাথে যে সম্পর্কের স্বর্ণযুগের দাবি ভারত করে আসছিল, তা 2025 সালের শেষ দিকে এসে এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়েছে। খালেদা জিয়ার মৃত্যু সেই সংকটে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সোচ্চার অবস্থান ঢাকার নতুন প্রশ্নের সাথে দিল্লির দূরত্ব বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বেগম জিয়ার মৃত্যুর আগে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড বাংলাদেশকে এক ভয়াবহ সহিংসতার দিকে ঠেলে দিয়েছিল। ইনকলাব মঞ্চের এই মুখপাত্রের মৃত্যুতে যে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে, তাতে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস আক্রান্ত হয়েছে। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু এবং জানা যায় বিদেশি নেতাদের আগমন যেন এক প্রকার সেফটি ভালভ হিসেবে কাজ করেছে। কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো, এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূসের সাথে কোনো বৈঠক করেননি। প্রশ্ন হলো, জয়শঙ্কর কেন সৌজন্য সাক্ষাৎ করেননি, অথচ খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেয়া পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা অধ্যাপক ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময় দুই দেশের সম্পর্ক এমন একটা পর্যায়ে গেছে যার কারণে ভারত কোনো আনুষ্ঠানিক বৈঠক করতে চায়নি। যদিও খালেদা জিয়ার জানাজার আগে সংসদ ভবনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার সাথে জয়শঙ্করের অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে আলাপ হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, একেবারে অনানুষ্ঠানিক আলাপ হলেও 3 উপদেষ্টাকে যে বার্তা দিয়ে গেছেন, সেটি ভারতের আগের অবস্থানকে তুলে ধরে। ভারত সরকার অনেক দিন ধরে বলে আসছে, তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আবারও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে গেছেন এস জয়শঙ্কর। দর্শক, গত কিছুদিন ধরে বিশেষ করে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বেশ বেগ পায়। ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা আন্দোলনে নিয়মিত ভারত বিরোধী স্লোগান দেয়া হয়। এমন পরিস্থিতিতে আশঙ্কা ছিল, জয়শঙ্করের মতো ভারতের এমন সিনিয়র নেতার বাংলাদেশ সফরের পরিস্থিতি কি দাঁড়ায়। 4 ঘন্টার সফর শেষে জয়শঙ্কর ফিরে গেলেও ভারত বিরোধী একটি স্লোগানও শোনা যায়নি। তবে এরই মধ্যে জানা গেল, শুধু বিএনপি নয়, জামাত ইসলামী, যারা বাংলাদেশে ভারত বিরোধী দল বলে কথিত আছে, তাদেরও ভারতের কূটনৈতিক পর্যায়ে গোপন বৈঠক হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন একটি খবর সামনে এনেছে। 31শে ডিসেম্বর রয়টার্সে প্রকাশিত হয় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাক্ষাৎকার। সে খবরে বলা হয়, ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি নিশ্চিত করেন, চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে। তবে অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় প্রতিনিধি বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। কেন এমন গোপন বৈঠক, তার যৌক্তিকতা তুলে ধরেছেন ডক্টর শফিকুর রহমান। বলেন, আমাদের সবার জন্য উন্মুক্ত হতে হবে, পারস্পরিক সম্পর্কের উন্নয়নের কোনো বিকল্প নেই। রয়টার্স বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও ভারতীয় সরকার একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সাক্ষাৎকারে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামাত ইসলামের অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান।
শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা। দর্শক, কূটনৈতিক পর্যায়ে প্রতিবেশী যে কোনো দেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনের তাগিদ সবসময় দেওয়া হয়, কিন্তু বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে পরস্পর বিরোধী রাজনীতি নিয়ে ভোটের মাঠ দখলের চেষ্টা করা হয়, অথচ পর্দার আড়ালে চলে গোপন বৈঠক। জামাতে আমিরের এমন গোপন বৈঠকের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলে যারা রাজনীতির মাঠ গরম করে তাদের এখন প্রতিক্রিয়া কি হবে? এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ভারত বিরোধী মন্তব্য করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন, আর সরকার সমর্থকরা তো সেভেন সিস্টার্সকে ভেঙে চুরে একাকার করার হুমকি দিয়ে ভোটের মাঠে জেতার উপায় খুঁজছেন। কিন্তু গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর যখন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, তখন প্রশ্ন উঠতেই পারে, পর্দার আড়ালের রাজনীতি দেশের জন্য কতটা সুফল বয়ে আনতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।